আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। আমার আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রুমানা আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তো আমি তোমাদেরকে আজকে যে কোর্সটি পড়াবো সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু বিজনেস, এবং আমার আজকের আলোচনার টপিক হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড। তো ইন্টারন্যাশনাল ট্রেডে আবার অনেকগুলো আলোচনার বিষয়বস্তু রয়েছে। তার মধ্যে আজকে আমি তোমাদেরকে পড়াবো এলসি সম্পর্কে, কিভাবে এলসি ওপেন করা হয় এবং ব্যাক টু ব্যাক এলসি সম্পর্কে আলোচনা করা হবে আজকে। তো এলসি কি? এলসি বা লেটার অফ ক্রেডিট হলো এক ধরনের নিশ্চয়তাপত্র, অর্থাৎ আমদানিকারক বা ক্রেতার পক্ষে ব্যাংক রপ্তানিকারক বা বিক্রেতার অনুকূলে যে মূল্য পরিশোধের নিশ্চয়তাপত্র প্রদান করে সেটাকেই বলা হচ্ছে এলসি। তো এলসি অর্থ কিন্তু আসলে লেটার অফ ক্রেডিট বা ঋণপত্র বা প্রত্যয়পত্র। সাধারণত আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ডকুমেন্টসগুলো নিয়ে কাজ করা হয়। দেখা যায় যে 1 বছর বা তার অধিক সময়ের জন্য অনেক সময় ঋণপত্র স্ট্যান্ড বাই অবস্থায় থাকে। তো এই যে ঋণপত্র, এলসি বা প্রত্যয়পত্র নিয়ে আলোচনা করছি, এটি কখন স্টার্ট করা হয়? যখন বিক্রেতার নিকট হতে লিখিত প্রতিশ্রুতি পত্র আমদানিকারক পেয়ে থাকে, অর্থাৎ রপ্তানিকারক বা বিক্রেতার কাছ থেকে যখন লিখিত প্রতিশ্রুতি পত্র, অর্থাৎ তারা পণ্য বিক্রয় করবে এই মর্মে লিখিত প্রতিশ্রুতি পত্র পেয়ে থাকে, এরপরে কিন্তু আমদানিকারক তার যে বিশ্বস্ত ব্যাংক, সেই ব্যাংকের সাথে যোগাযোগ করে তারপরে বিক্রেতার অনুকূলে এই নিশ্চয়তা পত্র প্রদানের কার্যক্রমটি স্টার্ট করে। এবং ব্যাংক সাধারণত বিভিন্ন ধরনের ডকুমেন্ট চায় এই এলসি খোলার জন্য। তো আমরা দেখে নিই যে একটা এলসি ওপেন করার জন্য কি কি ডকুমেন্ট লাগে। তোমরা যদি একটু বোর্ডে তাকাও তাহলে দেখো আমি লিখে রেখেছি যে প্রথমেই লাগবে একটা ব্যাংক অ্যাকাউন্ট। কারণ ব্যাংকে এলসি খুলতে গেলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া তুমি এলসি খুলতে পারবে না। অবশ্যই একটি বিশ্বস্ত ব্যাংকে তোমার একটি অ্যাকাউন্ট থাকতে হবে। তারপরে হচ্ছে প্রোফর্মা ইনভয়েস। আমি যেটা বলছিলাম যে বিক্রেতার বা রপ্তানিকারকের যে লিখিত প্রতিশ্রুতি পত্র থাকবে যে পণ্য বিক্রয়ের জন্য, এক্ষেত্রে কিন্তু প্রোফর্মা ইনভয়েসে একটি পণ্য যে পণ্যটি আমদানিকারক বা ক্রেতা ক্রয় করতে ইচ্ছুক সেই পণ্যটির সম্পূর্ণ বিবরণ, সেটি নেট ওজন, পরিমাণ, বাজার মূল্য, সেটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য কিনা, তারপরে যে দেশে আমদানি করতে চায় সে দেশে এটা নিষিদ্ধ কিনা বা সেটা ক্রয় বিক্রয়যোগ্য কিনা, তারপরে হচ্ছে যেহেতু আমদানি রপ্তানির যে শর্তাবলী রয়েছে সেগুলোও থাকবে এই প্রোফর্মা ইনভয়েসে উল্লেখ করা। তারপরে জাহাজীকরণের সময়, তারপর তার মেয়াদ, তার বন্দরে খালাস করার তথ্য, সব ধরনের তথ্যই এই প্রোফর্মা ইনভয়েসে দেওয়া থাকে। এর কারণ হচ্ছে একজন আমদানিকারক একটি পণ্য ক্রয় করতে গেলে কি কি টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে পড়বে সে সম্পর্কে কিন্তু আগে থেকেই বিক্রেতা আমদানিকারককে ধারণা দিচ্ছে এই প্রোফর্মা ইনভয়েসের মাধ্যমে। পণ্যের মূল্য সবকিছুই আসলে এই প্রোফর্মা ইনভয়েসে উল্লেখ করা থাকে। তো এই এলসি খোলার ক্ষেত্রে এই প্রোফর্মা ইনভয়েসটা লাগবে। কারণ তুমি গেলে আমি এলসি খুলবো, এটা কিসের এগেনস্টে খুলবে সেটা তো আমাকে দেখাতে হবে, তাই না? ব্যাংককে না দেখালে তারা তো এলসি খুলবে না। এলসি হচ্ছে তাদের একটা সিস্টেম, নর্মাল জেনারেল ব্যাংকিং না। তো ওই সিস্টেমে যে যে তথ্য চাওয়া হবে, যে যে ডকুমেন্টসগুলো তাদের লাগবে সব কিন্তু তাদেরকে দিতে হবে, তারপরেই কিন্তু তারা এলসিটা খুলতে পারবে। তো দেখো এরপরে হচ্ছে যে এলসি ওপেনিং ফর্ম। যেহেতু এলসিটা একটা ব্যাংকের জন্য একটা সিস্টেম, তাদের এখানে তাদের নির্দিষ্ট ফর্ম আছে যে ফর্মে এলসি খোলার জন্য আবেদন করতে হয়। তারপরে বলছে যে অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে আমি ধরো ক্রেতা, আমি আমদানিকারক, আমি একটা আবেদন দিব। প্রথমে যেটা লিখেছি যে এলসি ওপেনিং ফর্ম, এটা হচ্ছে ব্যাংক কর্তৃক প্রোভাইডকৃত একটি ফর্ম যেটা তাদের সিস্টেম অনুযায়ী তারা গ্রাহককে দেয়। আর আমি যেহেতু এলসি খুলতে চাই সেজন্য আমাকে একটা আবেদন দিতে হবে, তো সেটাই হচ্ছে যে অ্যাপ্লিকেশন। সেই সাথে কিন্তু আরেকটা বিষয় লাগবে যে সম্মতিপত্র, যে তারা এলসি খুলতে আগ্রহী সেজন্য তারাও কিন্তু একটা সম্মতিপত্র দিবে। তারপর হচ্ছে টিন লাগবে, তোমাকে অবশ্যই টিনধারী হতে হবে। তারপরে ভ্যাট সার্টিফিকেট থাকতে হবে তোমার কাছে, না হয়তো তুমি যে একজন আমদানিকারক, একজন বিজনেসম্যান, তোমার যে একটা ব্যবসা রয়েছে সেটা কিন্তু নির্ভর করে অনেক কিছুর ক্ষেত্রে। তার মধ্যে এই টিন এবং ভ্যাট সার্টিফিকেটটা কিন্তু অন্যতম দুটো উপাদান। এরপরে দেখা আছে আইআরসি, ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইআরসি, এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আইআরসি এবং ইআরসি এটা আমদানি এবং রপ্তানির জন্য আলাদা আলাদা নিবন্ধন পত্র।
যেটা তোমার এলসি ক্ষেত্রে লাগবে, এলসিএ ফর্ম। এটা হচ্ছে ঋণপত্র প্রশাসন কর্তৃক প্রদত্ত একটি ফর্ম, মানে এটা ব্যাংকের যে শাখাটি এলসি নিয়ে কাজ করে তাদের কর্তৃক একটি প্রদত্ত ফর্ম, যার নাম হচ্ছে লেটার অফ ক্রেডিট অথরাইজেশন ফর্ম। এটাও লাগবে, এটা ব্যাংক তোমাকে সরবরাহ করবে এবং তুমি ফিল আপ করে দিবে এলসি খোলার জন্য। এরপর হচ্ছে আইএমপি ফর্ম। আইএমপি ফর্ম হচ্ছে এটা পেমেন্টের জন্য, অর্থাৎ বাংলাদেশ থেকে যতগুলো আমদানিকৃত পণ্যের মূল্য পরিশোধ করা হবে সেই মূল্য পরিশোধের কথাটি বাংলাদেশ ব্যাংকে জানানোর যে ফর্ম, সেটি হচ্ছে আইএমপি ফর্ম। এরপরে দেখো আমি লিখেছি স্ট্যাম্প। প্রত্যেকটা এলসির ক্ষেত্রে 100 টাকা মূল্যমানের স্ট্যাম্প ব্যবহার করা হয়, সেটা 300 টাকাও হতে পারে, 500 টাকাও হতে পারে, কিন্তু স্ট্যাম্পটা হবে 100 টাকা মূল্যমানের সাধারণত। এরপরে দিলাম কি ট্রেড লাইসেন্স। তুমি যে একজন ব্যবসায়ী, অবশ্যই তোমার একটি ট্রেড লাইসেন্স আছে। এছাড়া আরও কিছু অলিখিত শর্ত থাকে, মানে যেগুলো ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে, তারা সেই ডকুমেন্টসগুলো চায়। অ্যাজ জেনারেল যদি আমরা চিন্তা করি তাহলে এই ডকুমেন্টগুলো দিয়েই তোমাকে একটি এলসি খুলতে হবে। তো এখন এলসি তো খুললাম, এবার দেখি আমরা ব্যাক টু ব্যাক এলসি কি। দেখো এলসি ওপেনিং এর ক্ষেত্রে আরেকটি কথা আছে, তোমার কিন্তু এলসি ওপেন করার সাথে সাথেই সব ধরনের ডকুমেন্ট জমা দিয়ে দিতে হয় এমন না। যেমন আইএমপি ফর্মটা কিন্তু তোমার মূল্য পরিশোধের সময় দিতে হয়, তো কাজের সুবিধার্থে অনেক সময় ব্যাংক এটা আগেই নিয়ে নেয়। আর সাধারণত এলসি শেষ হতে নির্দিষ্ট মেয়াদ থাকে, তাই না? 90 দিন, 120 দিন, 180 দিন, এটা প্রত্যেকটা সেলস কন্ট্রাক্টের উপর ভ্যারি করে যে আসলে কত দিনের মেয়াদে সেই পণ্যের মূল্যটা পরিশোধ করা হবে। সেভাবেই কিন্তু ব্যাংক ক্রেতার অনুকূলে বিক্রেতা বা রপ্তানিকারককে মূল্য পরিশোধ করে। আচ্ছা, এখন ব্যাংকের লাভটা কি? ব্যাংক তো তোমার হয়ে পরিশোধ করে দিল, বা এই যে ডকুমেন্টস আনা নেওয়া করলো। ব্যাংকের যে মূল কাজ এই এলসির ক্ষেত্রে ডকুমেন্ট আদান প্রদান করা, ডকুমেন্ট সংরক্ষণ করা। তারা কিন্তু পণ্য নিয়ে কোনো কাজ করে না, পণ্যের কাজ সম্পূর্ণই এখানে ক্রেতার বা আমদানিকারকের থাকে। তো ব্যাংক কিভাবে এখানে লাভবান হয়? ব্যাংক যে তোমার পক্ষ হয়ে এই যে এলসির অর্থ প্রদান করলো, সেজন্য কিন্তু একটা কমিশন দিতে হয়। সাধারণত তুমি যদি একটা এলসি, ফরেন এলসি খোলো, এক্সপোর্টের এগেনস্টে একটা ফরেন এলসি খোলো, তাহলে এক্সপোর্ট এলসি খোলো, তাহলে সেখানে তোমাকে 2850 টাকা দিয়ে এলসি ওপেন করতে হবে। আর লোকাল এলসির ক্ষেত্রে সেটা হচ্ছে 1450 আর সামথিং। এখন আমি এই কথাগুলো কেন বলছি? আমি এই কথাগুলো এই জন্য বলছি যে তোমাদের বইতে সাধারণত ডিটেইলভাবে এগুলো বলা থাকে না, এগুলো নেট ঘেটে বা এক্সপিরিয়েন্সড পার্সনদের কাছ থেকে জানতে হয়। তো এই যে কথাগুলো বলছি, কথাগুলো একটু জানা রাখার চেষ্টা করবে, এবং যখন তোমরা বাস্তব লাইফে কাজে যাবে তখন দেখবে যে কথাগুলো কতটা সত্যি। তো এই যে একটা ব্যাংক এলসির টাকা প্রদান করলো, তখন ব্যাংক যখন এই এক্সপোর্টের টাকাটা পাবে, ধরো আমদানিকারক যখন এক্সপোর্টের টাকাটা পাবে, তখন সেটা কিন্তু ব্যাংকে আবার তারা যে অ্যামাউন্টের অর্থ লেটার অফ ক্রেডিটের মাধ্যমে ব্যাংক পরিশোধ করেছিল, সেই অর্থটা তারা নিয়ে নিবে হচ্ছে ইম্পোর্টারের কাছ থেকে। এবং তাদের যে চার্জ, বিভিন্ন ধরনের চার্জ আছে, প্রত্যেকটা চার্জ তারা সেখান থেকে সংগ্রহ করবে, মানে আমদানিকারকের কাছ থেকে সংগ্রহ করবে। এছাড়া তাদের কিন্তু কমিশন রয়েছে, প্রত্যেকটা এলসি খোলার ক্ষেত্রে ব্যাংকের কিন্তু কমিশন রয়েছে, সেই কমিশনটা তারা সংগ্রহ করবে। অর্থাৎ এখানে লাভটা হচ্ছে বিভিন্ন ধরনের চার্জ এবং ফি এবং কমিশন। এইটা পাওয়ার জন্য কিন্তু আসলে ব্যাংক একজন আমদানিকারকের পক্ষে এলসি খুলে থাকে। তো এবার আসি আমরা ব্যাক টু ব্যাক এলসির ক্ষেত্রে। ব্যাক টু ব্যাক এলসি বা বিটিভি এলসি আমি লিখে দিয়েছি। তো এটা খোলার শর্তটা কি, কন্ডিশনটা কি, বা ব্যাক টু ব্যাক এলসিটা কি, আগে সেটাই জেনে নিই আমরা। ব্যাক টু ব্যাক এলসিটা হচ্ছে একটা মাস্টার এলসি, মানে একটা সেলস কন্ট্রাক্ট পাওয়ার পর যে এলসিটা ওপেন করা হলো, ধরো এখানে আমি যে এলসিটা ওপেন করলাম সেটা যদি প্রধান এলসি হয়, ধরো আমি একটা গার্মেন্টসের পোলো টি শার্ট বানাবো, সেজন্য আমি একটা এলসি করলাম। তো পোলো টি শার্ট বানাবো, যেহেতু আমি রপ্তানিকারক, আমি বানাবো, সেজন্য আমাকে এই পোলো টি শার্টটা বানানোর জন্য এর সুতা লাগবে, বোতাম লাগবে, তারপরে সেলাই সুতা লাগবে, তারপর ট্যাগ লাগবে, তো এই যে ডাইং এর কালার লাগবে, সেজন্য আবার কেমিক্যাল লাগবে।
অনেক কিছু লাগে। একটা প্রোডাক্ট তৈরি করতে দেখা যায় অনেক আনফিনিশড বা ফিনিশড অন্য প্রোডাক্ট লাগে, যেটা দিয়ে সমন্বয়ে আবার আমি একটা রপ্তানিকৃত গুডস বানাবো। তো এক্ষেত্রে প্রত্যেকটা অ্যাক্সেসরিজের জন্য কিন্তু আলাদা আলাদা কন্ট্রাক্ট মানে এলসি করতে হবে। তো এই যে আলাদা আলাদা মানে এলসি করা, একটা মাস্টার এলসির এগেনস্টে আলাদা আলাদা অনেকগুলো এলসি করাকে বলা হচ্ছে কি ব্যাক টু ব্যাক এলসি। তাহলে আমি সোজা বাংলায় একটা কথা বলি, রপ্তানিকারক তার পণ্য রপ্তানিযোগ্য অবস্থায় পৌঁছানোর জন্য যে সকল মানে পণ্য প্রস্তুতের উপকরণাদি দরকার, সেই উপকরণ সমূহ সংগ্রহের জন্য যে এলসিগুলো করে থাকে সেগুলোকে বলা হচ্ছে ব্যাক টু ব্যাক এলসি। অর্থাৎ রপ্তানিকারক তার পণ্য উৎপাদনের জন্য মানে বিভিন্ন ধরনের উপকরণ সমূহ তাদের উৎপাদকের কাছ থেকে সংগ্রহের জন্য এলসির যে প্রক্রিয়ার মাধ্যমে সেই প্রোডাক্টগুলোকে সংগ্রহ করে, সেটাকেই বলা হচ্ছে ব্যাক টু ব্যাক এলসি। তো এবার আসি আমরা ব্যাক টু ব্যাক এলসির ক্ষেত্রে কি কি শর্তাবলী রয়েছে সেই শর্তগুলো জানবো। যেমন ব্যাক টু ব্যাক এলসি খোলার ক্ষেত্রে তোমাকে দেখতে হবে ব্যাংকটি আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন কিনা, মানে এই যে যিনি যে ব্যাংকের মাধ্যমে মানে ক্রেতা যে ব্যাংকের মাধ্যমে এলসিটি ওপেন করেছে সেই ব্যাংকটি খ্যাতি সম্পন্ন কিনা। তারপরে হচ্ছে যে ব্যক্তিটি এলসি ওপেন করেছে তার বৈধ নিবন্ধন সার্টিফিকেট রয়েছে কিনা। তারপরে দেখতে হবে যে পণ্যের মূল্য, মানে এই যে বিভিন্ন উপকরণ আলাদা আলাদাভাবে সংগ্রহ করা হচ্ছে তার মূল্য মাস্টার এলসিতে প্রদত্ত মূল্যের চেয়ে কম হবে। অর্থাৎ ফ্রি অন বোর্ডে যে মূল্য রয়েছে সেই মূল্যটা মেইন মূল্য থেকে কম হবে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে। ধরো আমার মাস্টার এলসি হচ্ছে 1 লক্ষ টাকার। তো এই যে 1 লক্ষ টাকার মাস্টার এলসি করলে আমি যখন ব্যাক টু ব্যাক এলসি করবো সেক্ষেত্রে আমাকে 75% পর্যন্ত সর্বোচ্চ মানে আমার যে উপকরণাদি আমি আবার ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে আনবো তার মূল্য 75% পর্যন্ত দেখাতে পারবো। অর্থাৎ $1 লক্ষ জায়গায় আমি $75,000 দেখাতে পারবো। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো যে মেইন মূল্য মানে একটা এলসির মোট মূল্যের যে পরিমাণ পণ্য আমি আমদানি করব সেই বা আমি যেহেতু রপ্তানিকারক ব্যাক টু ব্যাক এলসি বেশি করে থাকেন সেহেতু আমি রপ্তানিকারকের দৃষ্টিতেই তোমাদেরকে বুঝাই যে একজন রপ্তানিকারক যেহেতু প্রোডাক্ট আমদানি করবে সেহেতু তার যে ক্রয়াদেশ বা সেলস কন্ট্রাক্টের যে ভ্যালু, যেটা আমি বলছিলাম $1 লক্ষ, সেই ভ্যালুর থেকে অবশ্যই তার উপকরণের মূল্য কম হবে। ব্যাক টু ব্যাক এলসিতে যে টোটাল পণ্যগুলো আসবে তার মূল্য কম হবে। এটা ব্যাংক টু ব্যাংক ভেরি করতে পারে, যেহেতু কাস্টমারের সাথে সম্পর্ক এখানে একটা বড় পয়েন্ট। তবে সর্বোচ্চ 75% পর্যন্ত এখানে মূল্যটা দেখানো যাবে, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে এফএবি মূল্য থেকে মানে এফএবি মূল্য মেইন মূল্য থেকে কম দেখাতে হবে। আচ্ছা, আরেকটি শর্ত হচ্ছে এখানে যে এই যে পণ্যটা ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে যে পণ্যগুলো আমদানি করবে রপ্তানিকারক সেই পণ্যগুলোর জন্য অবশ্যই ইন্টারন্যাশনাল পরিদর্শক ফার্ম কর্তৃক তাদের পরিদর্শনকৃত রিপোর্ট জমা দিতে হবে ব্যাংকে। এর কারণটা হচ্ছে যে তোমার যে প্রোডাক্টটি রয়েছে সেটার নেট ওজন, তার কোয়ালিটি, তার মূল্য সব কিছু ঠিক আছে কিনা, তুমি এখানে কোনো জালিয়াতি করছো কিনা, এটা আসলে দেখে তারা। তো এই ধরনের 2টা প্রতিষ্ঠান নাম বলছি আমি, আরও আছে যেমন ব্রু ভেরিতাস আবার এসজিএস। এই 2টা হচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান যারা এই পরিদর্শনের কাজ করে তাদের সার্টিফিকেট প্রদান করে, যে সার্টিফিকেটটা আবার এই ব্যাক টু ব্যাক এলসির ক্ষেত্রে ব্যাংককে প্রদান করতে হয়। এবং ব্যাক টু ব্যাক এলসির ক্ষেত্রে কিন্তু ব্যাংক মানে সব ধরনের কাজ বিনা অর্থে করে পরে হচ্ছে তোমার কাছ থেকে কিন্তু কমিশন বা চার্জ আদায় করবে। এক্ষেত্রে মাস্টার এলসির এগেনস্টে যেহেতু কাজগুলো করা হয় সেহেতু ব্যাংক কিন্তু তোমাকে মানে এখানে এটা ঋণ হিসেবে রেখেই কাজটা করে দেয়। আরেকটি বিষয়, ব্যাক টু ব্যাক এলসির ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের কিন্তু অনুমতি নিতে হয়, কারণ বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিলে সেখানে কিন্তু আসলে সব ধরনের তথ্য থাকে, একটা এলসি সম্পর্কে সব ধরনের তথ্য কিন্তু বাংলাদেশ ব্যাংকে থাকে। তো এই জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়েই তোমাকে ব্যাক টু ব্যাক এলসি
খুলতে হবে। তো এবার আসি আমরা ব্যাক টু ব্যাক এলসিতে কি কি ডকুমেন্ট ইউজ করা হয়। সাধারণত এলসিতে যে ডকুমেন্টগুলো ব্যবহার করা হয় সেটা তো অবশ্যই ব্যাক টু ব্যাক এলসিতে থাকবে, কারণ যেহেতু এটা মাস্টার এলসির একটি অংশ, সেহেতু দেখো কি কি ডকুমেন্ট লাগে। প্রথমেই যে ইম্পোর্ট পারমিশন লেটার, অর্থাৎ একজন রফতানিকারকের অবশ্যই এই যে পণ্য আমদানির সার্টিফিকেট থাকতে হবে। প্রোফর্মা ইনভয়েস, যেটা আমি আগেই বলেছিলাম তোমাদেরকে, যেখানে পণ্যের বিবরণ সংক্রান্ত, তারপরে পণ্য ইম্পোর্ট সংক্রান্ত যাবতীয় শর্তাবলীর উল্লেখ থাকে। তারপরে হচ্ছে মাস্টার এলসি। মাস্টার এলসি ছাড়া তো তুমি ব্যাক টু ব্যাক এলসি খুলতেই পারবে না, কারণ মাস্টার এলসির এগেনস্টেই তোমাকে ব্যাক টু ব্যাক এলসি খুলতে হবে। মাস্টার এলসি অনুযায়ী প্রয়োজন হলেই তোমাকে আবার অন্য দেশের থেকে পণ্য আমদানি করার অনুমতি দেওয়া হবে, তারপরে তো তুমি ব্যাক টু ব্যাক এলসি খুলতে পারবে। এবার হচ্ছে ট্রেড লাইসেন্স। অবশ্যই ট্রেড লাইসেন্স থাকতে হবে তোমার। আইআরসি এবং ইআরসি দুই সার্টিফিকেটই কিন্তু এখানে রপ্তানিকারকের থাকতে হবে। একটা হচ্ছে অনুমতি থাকতে হবে, একটা হচ্ছে তোমাকে নিবন্ধিত সার্টিফিকেট থাকতে হবে। প্রথম যেটা বলেছিলাম যে ইম্পোর্ট পারমিশন লেটার, মানে তোমার এই আমদানি করার অনুমতিপত্র থাকতে হবে। আর এখানে যেটা বলছি আমি যে আইআরসি এবং ইআরসি মানে ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই দুটোই তোমাকে থাকতে হবে তুমি যখন রপ্তানিকারক ব্যাক টু ব্যাক এলসির ক্ষেত্রে কাজ করতে যাবে। এরপর হচ্ছে বন্ড বা ওয়্যারহাউস লাইসেন্স। সাধারণত তুমি যখন কোনো পণ্য এক্সপোর্ট বা ইম্পোর্ট করো সেখানে কিন্তু লিমিট দেওয়া থাকে, এবং এই লিমিট অনুযায়ী তুমি প্রোডাক্ট ব্যবহার করছো কিনা বা তুমি কোনো প্রোডাক্ট কালোবাজারে বেচে দিচ্ছ কিনা, এগুলো ইন্সপেকশন করে কিন্তু এই বন্ড অফিস। সেজন্য বন্ড এবং ওয়্যারহাউস লাইসেন্স তোমার থাকতে হবে। তারা মাঝে মাঝেই কিন্তু তোমার ফ্যাক্টরিতে বা তোমার ওয়্যারহাউসে গিয়ে এই পণ্যগুলো সম্পর্কে ইন্সপেকশন করে আসবে। সাধারণত আমরা কি জানি, আমি আগের ক্লাসগুলোতে তোমাদের বলেছি যে 100% এক্সপোর্টের ক্ষেত্রে বন্ড অফিস থেকে কিন্তু তোমাকে ইনসেন্টিভ দেওয়া হয়, তাই না? আচ্ছা, এরপরে দেখো কি বলা হয়েছে যে এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি। তারপরে আদার নেসেসারি ডকুমেন্টস লিখেছি আমি। আদার ডকুমেন্ট নেসেসারি ডকুমেন্টসের মধ্যে আবার টিন বা ফ্যাট সম্পর্কেও কিন্তু মানে তোমার যে টিন এবং ফ্যাট সার্টিফিকেট রয়েছে সেটা তোমাকে জমা দিতে হবে। অর্থাৎ তোমার মেইন যে এলসি ওপেনিং করলে সেই ডকুমেন্টগুলো কিন্তু আবার তোমার ব্যাক টু ব্যাক এলসির ক্ষেত্রেও লাগছে। তো এরপরে আসি আমরা ফাংশন, মানে ব্যাক টু ব্যাক এলসিতে কাজটা কিভাবে করা হয়। দেখো প্রথমে বলেছি কি অ্যাপ্লিকেশন প্রপারলি সাইন বাই দ্য অথরাইজ সাইনার, মানে যখন আমরা একটা ব্যাংকের, ধরো আমি যদি রপ্তানিকারক হই, আমি একটা ব্যাংকে যখন ব্যাক টু ব্যাক এলসি খুলতে যাব, সেজন্য আমাকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ডকুমেন্টস কিন্তু কাজে লাগাতে হবে। তার মানে আমি যে আবেদনটা দিয়েছি সেটা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত কিনা সেটা দেখতে হবে। এরপরে হচ্ছে এলসি প্রাইস অ্যান্ড ইটস পেইং মেথড, মানে এলসির যে মূল্য এবং এই মূল্য পরিশোধের যে পদ্ধতি সেটা সম্পর্কেও কিন্তু জানাতে হবে। তারপর হচ্ছে প্রোডাক্ট শিপিং ডেট অ্যান্ড প্লেস, মানে প্রোডাক্টের যে জাহাজীকরণ তারিখ এবং কোন প্লেস থেকে জাহাজীকরণ হবে সেটা জানতে হবে, সেই ডকুমেন্টসও এখানে কাজে লাগাতে হবে। এক্সপায়ারি ডেট অফ এলসি, মানে এটা মেয়াদ উত্তীর্ণ কিনা, মেয়াদ উত্তীর্ণের তারিখ, মানে এলসি মেয়াদ উত্তীর্ণের তারিখ সেটাও ব্যাংকে দিতে হবে। তারপরে হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন অ্যান্ড এইচএস কোড নাম্বার। আসলে প্রোডাক্ট ডেসক্রিপশন যেটা আমি বলছিলাম তোমাদের, যে ওটা আমরা কিন্তু প্রোফর্মা ইনভয়েসে দিয়েছি একবার, কিন্তু সেটা আমরা দেই নাই, সেটা কি দিয়েছে রপ্তানিকারক আমদানিকারকের পক্ষে দিয়েছে। যদি আমি রপ্তানিকারক হই সেটা তো আমি অবশ্যই আমদানিকারকের অনুকূলে একবার দিয়েছি, কিন্তু ব্যাক টু ব্যাক এলসিতে আবার আমি আবার সেখানে আমদানিকারক হয়ে গিয়েছি। যেহেতু আমাকে অন্য দেশ থেকে পণ্য আমদানি করতে হবে, সেহেতু আমাকে আবার সেই প্রোডাক্টের যে প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের ওজন, প্রোডাক্টের পরিমাণ, প্রোডাক্টের ইউনিট মূল্য, প্রোডাক্টের শর্তাবলী, মানে আমদানির শর্তাবলী সমস্ত কিছু আবার এই মানে দিতে হবে, প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে হবে। এবং এখানে একটা দেখো এইচএস কোড নাম্বার লেখা আছে। এইচএস কোড নাম্বারটা কি? এইচএস কোড নাম্বারটা হচ্ছে হারমোনাইজড সিস্টেম কোড।
এর মানে হচ্ছে দেখো পৃথিবীতে তো বহু ধরনের পণ্য ইম্পোর্ট এক্সপোর্ট হয়ে থাকে, তো সব ধরনের পণ্যের কিন্তু আলাদা আলাদা কোড ব্যবহার করা হয়, মানে প্রত্যেকটা কোড দিয়ে প্রত্যেকটা পণ্যকে আলাদাভাবে চিহ্নিত করা যায়, সেটাকেই বলা হচ্ছে হারমোনাইজড সিস্টেম কোড। এরপরে আসি কান্ট্রি অফ অরিজিন, এবং কোন দেশ থেকে পণ্যটি আমদানি করা হবে সেই কান্ট্রি। তারপর হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য বেনিফিশিয়ার বা বেনিফিশিয়ারি। এখানে সুবিধাভোগীর নাম, ঠিকানা, তার সমস্ত তথ্য দিতে হবে, এবং কনফার্মেশন ক্লজ, অর্থাৎ কনফার্মেশন ক্লজ মানে আমি ধরো আমদানি করতে যে সেলস কন্ট্রাক্টটা তার কাছ থেকে, ধরো আমি তো এখানে রপ্তানিকারক হয়েও আমি যেহেতু পণ্য আমদানি করছি, সেহেতু আমি তার কাছ থেকে অবশ্যই একটা সেলস কন্ট্রাক্ট পেয়েছি, তাই না? তো এই যে সেলস কন্ট্রাক্টটা আমি পেলাম, মানে আমি আমদানিকারকের উদ্দেশ্যে এলসি করে যখন তাকে পাঠাইলাম, তখন সে অবশ্যই একটা কনফার্মেশন জানাবে, রপ্তানিকারক একটা কনফার্মেশন জানাবে। সেই কনফার্মেশনটাকে বলা হচ্ছে কনফার্মেশন ক্লজ, যে সে আমার এলসিটা তার ব্যাংক রিসিভ করেছে। ঠিক আছে, তো এই ছিল আমার ফাংশনস। এবার আসি মাস্টার এলসি সম্পর্কে। মাস্টার এলসির সম্পর্কে যদি আলোচনা করতে যাই, তাহলে মাস্টার এলসিটা কি? মাস্টার এলসিটা হচ্ছে মেইন যে সেলস কন্ট্রাক্টের এগেনস্টে যে এলসিটা ওপেন করা হয়েছিল, সেইটাকে বলা হচ্ছে মাস্টার এলসি। তো মাস্টার এলসিতে আসলে পণ্যের বিবরণ, তারপরে হচ্ছে পণ্যের মূল্য পরিশোধের মেয়াদ, পণ্য জাহাজীকরণ কিভাবে করা হবে, সেটা আংশিক জাহাজীকরণ হবে না ট্রান্সশিপমেন্ট হবে সে সম্পর্কে তথ্য থাকে, বীমা সংক্রান্ত তথ্য থাকে, রিইনভার্সমেন্ট সম্পর্কে তথ্য থাকে, তারপরে হচ্ছে সেখানে তোমার সেলসের জন্য যে পরিমাণ, পণ্যের মূল্য, পণ্যের ওজন, পণ্যের মেয়াদ, সব কিছুই উল্লেখ থাকে। অর্থাৎ তোমার যদি আমরা মাস্টার এলসির কথা বলতে চাই, তাহলে সেখানে পণ্যের মানে প্রস্তুতের পর থেকে জাহাজীকরণ, নেগোসিয়েশনের তারিখ, তারপরে কখন বন্দরে পৌঁছাবে, সেখান থেকে আইএমপি ফর্ম অনুযায়ী মূল্য পরিশোধের যে বিষয়টা, এভরিথিং মাস্টার এলসিতে বলা থাকে। অর্থাৎ মাস্টার এলসিটা দিয়ে কিন্তু আমাদের এলসির কার্যক্রমটা শুরু হয়, মানে সেলস কন্ট্রাক্ট পাওয়ার পর, প্রোফার্মা ইনভয়েস পাওয়ার পরে যে এলসির কার্যক্রমটা শুরু হয় প্রথমে, সেটাই হচ্ছে কিন্তু মাস্টার এলসি। এখন মাস্টার এলসি নিয়ে কিছু কথা আছে। যেমন আমি একটা রপ্তানিকারকের কাছ থেকে পণ্য রপ্তানি করতে চাই, সেক্ষেত্রে আমি যদি আমদানিকারক হই, তাহলে আমি সেই রপ্তানিকারকের অনুকূলে আমার ব্যাংকে বলবো যে তার অনুকূলে একটি এলসি ওপেন করার জন্য, একটি নিশ্চয়তাপত্র তাকে প্রদান করার জন্য। এখন আমার ব্যাংকের যদি ওই দেশের ব্যাংকে, মানে ওই দেশে রপ্তানিকারকের যে ব্যাংক, সেই ব্যাংকের সাথে যদি ভালো সম্পর্ক না থাকে বা পরিচয় না থাকে, তাহলে আমার ব্যাংক কী করবে? যার সাথে তার ভালো সম্পর্ক রয়েছে তার কাছে কিন্তু এলসিটা পাঠাবে, তাই না? তখন রপ্তানিকারক সেই এলসিটা নিয়ে, মানে সেই এলসিটাকে নিয়ে তার যে ব্যাংক, সেই ব্যাংকে লিয়েন নেবে, সেই ব্যাংকে লিয়েন নিয়ে সেই লিয়েনের যে পত্র, সেটা কিন্তু এই মানে এলসির মধ্যে ইনক্লুড করতে হবে। এরপরে হয়তো আমার ব্যাংক আর তার ব্যাংকের মধ্যে কার্যক্রমটা শুরু হবে, এবং এখানে যে এলসিটা সে পেলো, সেটাই কিন্তু মাস্টার এলসি। তো আমি যেটা বলছিলাম যে মাস্টার এলসিতে কিন্তু তোমার পণ্যের বিবরণ সহ ইউনিট মূল্য সব কিছু, মানে একটা পণ্যের সম্পর্কে সব কিছু, তারপরে হচ্ছে তোমার জাহাজীকরণ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, মানে তোমার পোর্ট রিলিজ পর্যন্ত সব ধরনের তথ্যই দেওয়া থাকে। সেখানে যেমন সিআইএফ, তারপরে সিএনডেফ সম্পর্কেও বলা থাকে, আবার বিভিন্ন ধরনের শর্ত, সরবরাহের শর্ত, যেমন এফওবি সম্পর্কেও কিন্তু বলা থাকে। তো মাস্টার এলসি মানে হচ্ছে একটা সেলস কন্ট্রাক্ট পাওয়ার পর প্রথম যে এলসিটা নিয়ে ব্যাংক কাজ শুরু করবে, সেটাকে বলা হচ্ছে মাস্টার এলসি। তো এই ছিল আজকে তোমাদের সাথে আমার ক্লাস। আশা করছি আমার ক্লাস সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। যদি কিছু না বুঝতে পারো, তাহলে সেটা একটু কমেন্টের মাধ্যমে জানাবে। দেখা গেছে আমি হয়তো অনেক কিছু মিস করে গেছি, যেটা তোমাদেরকে বলতে পারিনি, তো তোমরা একটু কমেন্ট করলে আমি হয়তো অ্যান্সারগুলো দিয়ে দিতে পারবো। তো নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।